হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো ইভেন্টস অফ ইনফ্লামেশন নিয়ে। ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। ইভেন্টস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। সো অ্যাকিউট ইনফ্লামেশনের যে ইভেন্টগুলো আছে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, সো একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট, এবং সেকেন্ডলি সেলুলার ইভেন্ট। সো প্রথমে ভাস্কুলার ইভেন্ট নিয়ে কথা বলা যায়। আমরা যখন ইনফ্লামেশনের কম্পোনেন্টগুলো পড়েছিলাম তখন আপনাদের সবার মনে থাকার কথা, আমরা বলেছিলাম যে প্রথমে ব্লাড ফ্লোটা ইনক্রিজ হবে। কেন ফ্লোটা ইনক্রিজ হবে? ডিউ টু ভ্যাসোডাইলেটেশন। ভ্যাসোডাইলেটেশনটা কেন হবে? ভ্যাসোডাইলেটেশনটা হবে বিভিন্ন কেমিক্যাল মেডিয়েটরের জন্য, মেইনলি হচ্ছে যে হিস্টামিন। সো এই হিস্টামিনগুলো কোত্থেকে রিলিজ হবে? হিস্টামিন রিলিজ হবে হচ্ছে মাস্ট সেল থেকে। মাস্ট সেল কেন হিস্টামিন রিলিজ করবে? যখন কোনো ইনজুরিয়াস স্টিমুলাস আসবে অথবা কোনো ইনফেকশন হবে, তখন এই মাস্ট সেল রিলিজ করবে হিস্টামিন। এবং হিস্টামিনের সাথে আরও বেশ কিছু কেমিক্যাল মেডিয়েটর যেমন ব্র্যাডিকাইনিন। সো এরা কি করবে? এরা হচ্ছে যে ভ্যাসেলের স্মুথ মাসেলের উপর কাজ করে ভ্যাসো ডাইলেটেশন করবে। ভ্যাসো ডাইলেটেশনের কারণে ব্লাড ফ্লো ইনক্রিজ হবে। সো প্রথমে আমরা যেটা বলছি, ব্লাড ফ্লোটা ইনক্রিজ হবে এবং সেকেন্ডলি হচ্ছে পারমিবিলিটিটা ইনক্রিজ হবে। পারমিবিলিটিটা ইনক্রিজ হবে। সো দুইটাই হবে। পারমিবিলিটি কেন ইনক্রিজ হবে? পারমিবিলিটি ইনক্রিজ হবে ডিউ টু, এখানে অনেকগুলো কারণ হতে পারে। যেমন এন্ডোথেলিয়ামের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা যখন বেড়ে যাবে সেটার জন্য হতে পারে। তারপর এখানে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরির জন্য হতে পারে। সো ওইটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওর পরের অংশেই কথা বলবো। সো এর আমরা প্রথমে একটু ফ্লো নিয়ে কথা বলি বা ভ্যাসো ডাইলেটেশন নিয়ে কথা বলি। ভ্যাসো ডাইলেটেশনটা হচ্ছে মেইনলি অ্যাকশন অফ দ্য হিস্টামিনের কারণে। এই ভ্যাসো ডাইলেটেশনের কারণে আগে যে ব্লাড ভেসেলটা এইরকম ছিল সেই ব্লাড ভেসেলটাই আগের চেয়ে বড় হয়ে গেল। ফলে এখানে কি হলো? এখানে যে ফ্লোটা আগের চেয়ে ইনক্রিজ হলো। সো ফার্স্ট হচ্ছে ভ্যাসো ডাইলেটেশনের জন্য এটা হলো। দেন এখানে পারমিবিলিটিটা কেন ইনক্রিজ হবে? পারমিবিলিটি ইনক্রিজ হবে হচ্ছে এই যে এখানে যে এন্ডোথেলিয়ামগুলো আছে, এন্ডোথেলিয়ামের মাঝখানে গ্যাপ তৈরি হওয়ার জন্য পারমিবিলিটিটা ইনক্রিজ হচ্ছে। দেন থার্ডলি এই গ্যাপগুলো দিয়ে, এন্ডোথেলিয়াল গ্যাপগুলো দিয়ে এখান থেকে কি বের হয়ে যাচ্ছে? এখান থেকে বের হয়ে যাচ্ছে ফ্লুইড। সো যেহেতু আগে এই গ্যাপটা ছিল না, সো ফ্লুইডগুলো ব্লাড ভ্যাসেলের ভিতর বেশি ছিল। যখন এই গ্যাপগুলো তৈরি হচ্ছে তখন ফ্লুইডটা সার্কুলেশনটা লিভ করে ইন্টারস্টিশিয়াল স্পেসে এসে জমা হচ্ছে। সো ফ্লুইডটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। এবং এইখানে আমাদের যে ব্লাড সেলগুলো, যেহেতু ফ্লুইড বের হয়ে যাচ্ছে, এখানে ভিসকোসিটি বেড়ে যাচ্ছে, আলটিমেটলি ব্লাড সেলগুলো এখানে খুব স্লোলি যাবে। এই স্লোলি যাওয়ার ব্যাপারটাকেই বলা হচ্ছে স্লো ফ্লো। এটার নাম হচ্ছে স্ট্যাসিস। এই স্লো ফ্লোটা কেন হচ্ছে? স্লো ফ্লোটা হচ্ছে কারণ এই যে ভ্যাসেলের ডায়ামিটারটা ইনক্রিজ হয়ে গেছে এবং
ভেসেলের মধ্যে যে এন্ডোথেলিয়ামগুলো আছে তাদের মধ্যে গ্যাপ তৈরি হওয়ার কারণে ফ্লুইড এবং হচ্ছে প্লাজমা প্রোটিন এগুলো ভেসেলটা লিভ করছে। সো আলটিমেটলি এখানে ভিসকোসিটিটা বেড়ে যাচ্ছে এবং যেহেতু ফ্লুইড কম, সো ব্লাড সেলগুলো খুব স্লোলি এখানে চলছে। সো এটার নামই হচ্ছে বেসিক্যালি স্টেসিস। সো আমরা বুঝলাম যে কেন ফ্লোটা ইনক্রিজ হয়। সো নেক্সট আমরা যে জিনিসটার ব্যাপারে একটু ডিটেলস বলবো সেটা হচ্ছে পারমিবিলিটিটা কেন বাড়ে। ইনক্রিজ পারমিবিলিটি। পারমিবিলিটি কেন বাড়তেছে? এটাকে বলা হয় যে ভাস্কুলার লিকেজ। ভেসেল থেকে এই যে ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে, এই যে ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ভাস্কুলার লিকেজ। এটা বেশ কয়েকটা কারণে হতে পারে। আমরা দেখি কারণগুলো কি কি। একটা হচ্ছে যে কন্ট্রাকশন of the endothelium. এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেলগুলো কন্ট্রাক্ট করছে। এই যে এন্ডোথেলিয়াল সেল, এই এন্ডোথেলিয়াল সেলগুলো কন্ট্রাক্ট করছে। সো ফর এক্সাম্পল যদি মনে করি যে আগে এন্ডোথেলিয়াল সেল যেটা ছিল, এন্ডোথেলিয়াল সেলটা একদম কাছাকাছি ছিল, ঠিক আছে? কন্ট্রাক্ট করার কারণে দুই পাশ থেকে যখন কন্ট্রাক্ট করলো তখন একটা একটা থেকে দূরে সরে গেল এবং মাঝখান দিয়ে কী হলো, মাঝখান দিয়ে এই গ্যাপটা তৈরি হলো যেটা পারমিবিলিটিটাকে আসলে বাড়িয়ে দিল। তো এই কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াম এটা খুবই শর্ট লিভড একটা রিয়াকশন। এটা ফিউ মিনিটসের মতো হতে পারে, লাইক 15 থেকে 30 মিনিটের মতো হতে পারে। কিন্তু যদি এক্সটেন্সিভ কোনো ইনজুরি হয়, এক্সটেন্সিভ ইনজুরি লাইক বার্ন যদি হয়, সেক্ষেত্রে এটা লং টার্মে সেটা ইম্প্যাক্ট হতে পারে। লাইক ফর এক্সাম্পল 2 থেকে 12 ঘন্টার মতো, 2 থেকে 12 ঘন্টার মতো এটা পারসিস্ট করতে পারে। সো এখানে আমরা যেটা দেখতেছি যে কন্ট্রাকশন অফ দ্য সেল যেগুলো আছে, কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল, কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেলের জন্য কে দায়ী? কন্ট্রাকশন এন্ডোথেলিয়াল সেলের জন্য দায়ী হচ্ছে হিস্টামিন। দায়ী হচ্ছে ব্র্যাডিকাইনিন। ব্র্যাডিকাইনিন দায়ী হচ্ছে লিউকোট্রাইন। ওকে, সো এটা গেল প্রথম পয়েন্ট, যে জন্য কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেলের কারণে কি হচ্ছে, কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেলের কারণে পারমিবিলিটি বাড়তেছে। এরপরে আমরা একটা আর সেকেন্ড যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি। এন্ডোথেলিয়াল ইনজুরি, এন্ডোথেলিয়াল ইনজুরিটা কেন হচ্ছে? এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস বা ডিটাচমেন্টের জন্য এই এন্ডোথেলিয়াল ইনজুরিটা হচ্ছে। সো এছাড়া এন্ডোথেলিয়াল ইনজুরি আর কি কারণে হতে পারে? লাইক ফর এক্সাম্পল এটা একটা এন্ডোথেলিয়াম, হ্যাঁ, এন্ডোথেলিয়ামটা কোনো একটা রেডিয়েশনের কারণে অথবা বার্নের কারণে আলটিমেটলি সেটা ইনজুর্ড হওয়ার কারণে, অথবা হচ্ছে আরেকটা জিনিস হতে পারে মাইক্রোব্যাকটেরিয়াম যেটা শরীরে প্রবেশ করে সেটার টক্সিনের কারণে এই এন্ডোথেলিয়ামটা ইনজুর্ড হতে পারে। তাহলে কি কি, এই যে একটা টক্সিনের কথা বললাম, বার্নের কথা বললাম, ঠিক আছে, অথবা হচ্ছে ডিরেক্ট ড্যামেজ ট্রমার কারণে হতে পারে। ট্রমার কারণে আলটিমেটলি এন্ডোথেলিয়ামটা কি হয়ে গেল, এন্ডোথেলিয়ামটা ইনজুর্ড হলো। এই যে একটা ছবি যদি আমরা এখানে দেখি, সেটা হচ্ছে যে এটা একটা নর্মাল ব্লাড ভেসেল যেখানে এই যে লিউকোসাইটগুলো
এবং এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, এভাবে করে থাকতেছে। কিন্তু এন্ডোথেলিয়াল রিট্রাকশন যখন হচ্ছে বা এন্ডোথেলিয়াল সেল যখন রিট্রাক্ট করতেছে, আমরা এখানে দেখি যে ইনওয়ার্ডলি অ্যারো দেওয়া, মানে হচ্ছে এন্ডোথেলিয়াল সেলটা রিট্রাক্ট করার কারণে এখানে গ্যাপ তৈরি হচ্ছে এবং যে ডাব্লিউবিসি গুলো সেটা সার্কুলেশন থেকে ডাব্লিউবিসি গুলো কোথায় চলে, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসতেছে এবং সাথে সাথে ফ্লুইডও এখান থেকে লিকেজ হচ্ছে। অন্যদিকে এন্ডোথেলিয়াল ইনজুরিতে আমরা দেখতেছি বাই বার্ন অর সাম মাইক্রোবিয়াল টক্সিন, হ্যাঁ, এই জিনিসগুলোর কারণে এন্ডোথেলিয়ামটা ইনজুর্ড হচ্ছে এবং আলটিমেটলি এন্ডোথেলিয়াম যদি না থাকে তাহলে এখানে সেই ব্যারিয়ারটা থাকতেছে না, সো এখান থেকে পারমিবিলিটিটা বেড়ে যাচ্ছে। সো তাহলে আলটিমেটলি আমরা বুঝলাম যে কিভাবে করে পারমিবিলিটিটা ইনক্রিজ হচ্ছে। ওকে, সো এটা গেল এন্ডোথেলিয়াল ইনজুরি। দেন থার্ডলি আমরা বলছি যে ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ ফ্লুইড অ্যান্ড প্রোটিন। ফ্লুইড এবং প্রোটিন যখন হচ্ছে যে ট্রান্সপোর্ট হবে, ফ্লুইড এবং প্রোটিনের ট্রান্সপোর্টের জন্য ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ ফ্লুইড অ্যান্ড প্রোটিন, যদি এখান থেকে আমরা ওই যে উপরের যে ছবিটা সেটাতে চলে যাই, যে এখান থেকে যখন ফ্লুইড এবং হচ্ছে যে প্রোটিন এবং ফ্লুইড বের হয়ে যায় কোন দিক দিয়ে, এই যে এন্ডোথেলিয়াল সেলটা আছে, এই যে এন্ডোথেলিয়াল সেলটা আছে, এন্ডোথেলিয়াল সেলের ভিতর দিয়ে যদি যায়, এন্ডোথেলিয়াল সেলের ভিতর দিয়ে যদি যায় তখন সেটাকে আমরা বলছি ট্রান্সসাইটোসিস। ঠিক আছে, ট্রান্সসাইটোসিস। সো ফিরে আসি এখানে, সি নাম্বার পয়েন্টটা হচ্ছে যে ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ ফ্লুইড অ্যান্ড প্রোটিন, এটাকে বলা হয় ট্রান্সসাইটোসিস। কিভাবে যাবে, ফ্লুইড এবং প্রোটিন কিভাবে যাবে, ট্রান্সসাইটোসিস থ্রু এন্ডোথেলিয়াল সেল। এবং এইখানে এই পুরো প্রসেসটাতে সহযোগিতা করবে হচ্ছে যে ভাস্কুলার এন্ডোথেলিয়াল ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। ওকে, ভাস্কুলার এন্ডোথেলিয়াল ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর এটা এখানে হেল্প করবে। সো আমরা দেখতেছি যে এন্ডোথেলিয়াল সেলের ভিতর দিয়ে যাচ্ছে কি ফ্লুইড এবং হচ্ছে যে প্রোটিন চলে যাচ্ছে। এটাকে আমরা বলছি ট্রান্সসাইটোসিস, যেখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর। এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কারো যদি বার্ন হয়, বার্নের ক্ষেত্রে এক্সটেন্সিভ বার্ন হলে তখন এই এই ট্রান্সসাইটোসিসের কারণে লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি হয়ে যেতে পারে। ওকে, সো এটা হচ্ছে ট্রান্সসাইটোসিস, এর কারণেও আমাদের পারমিবিলিটিটা ইনক্রিজ হতে পারে। ওকে, সো এই হচ্ছে আমাদের ভাস্কুলার রেসপন্স। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো সেলুলার রেসপন্স নিয়ে। ওকে, সো একটা কুইক রিক্যাপ, আমরা যেটা বলছি যে অ্যাকিউট ইনফ্লামেশনের তিনটা কম্পোনেন্টের মধ্যে প্রথম দুইটা নিয়ে আমরা কথা বললাম, যেটা হচ্ছে যে ভাস্কুলার ইভেন্টের মধ্যে যায়। একটা হচ্ছে যে ভাস্কুলার ফ্লো বাড়তেছে, একটা হচ্ছে যে ফ্লো বাড়বে, এবং সেকেন্ডলি হচ্ছে যে পারমিবিলিটি বাড়বে। ফ্লো বাড়বে কেন, যখন হচ্ছে যে হিস্টামিন রিলিজ হবে ভ্যাসোডাইলেশনের জন্য ফ্লোটা বাড়বে। ভ্যাসোডাইলেশন যখন হবে এখান দিয়ে বেশি ভ্যাসোডাইলেশন হওয়ার কারণে ব্লাড ফ্লো বাড়বে এবং এখান থেকে ফ্লুইড লস হয়ে যাওয়ার কারণে এই ফ্লোটা স্লো হয়ে যাবে, এটাকে বলা হয় স্টেসিস। এবং ফ্লুইড বের হয়ে যাবে কেন, ফ্লুইড এবং প্রোটিন বের হয়ে যাবে ডিউ টু ইনক্রিজ পারমিবিলিটি কখন বাড়বে, এই যে যখন কন্ট্রাকশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল হবে ইন রেসপন্স টু হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, লিউকোট্রাইন
তখন এটা ইউজুয়ালি শর্ট লিভ, কোনো ক্ষেত্রে সেটা লং লিভড হতে পারে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি যখন হবে ডিউ টু টক্সিন, ট্রমা অথবা বার্ন, তখন হচ্ছে যে এই পারমিবিলিটিটা ইনক্রিজ হতে পারে। দেন থার্ডলি, ট্রান্সপোর্ট অফ ফ্লুইড এবং প্রোটিন যদি বেড়ে যায় ডিউ টু ট্রান্সসাইটোসিস, যেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাস্কুলার এন্ডোথেলিয়াল ডিরেক্ট গ্রোথ ফ্যাক্টর, তখন এই পারমিবিলিটিটা বেড়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেলুলার ইভেন্টগুলো কিভাবে করে আমাদের বডির ইমিউন সেলগুলো ভ্যাসেল থেকে বের হয়ে, ইনফ্লামেশনের সময় ভ্যাসেল থেকে বের হয়ে তারা সাইট অফ অ্যাকশনে যায় এবং অফেন্ডিং এজেন্টগুলোকে ইলিমিনেট করে। থ্যাংক ইউ।